হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক চমৎকার যাত্রায়, সাংহাই থেকে বুলেট স্পিড ট্রেনে বেজিং পর্যন্ত। চলুন দেখি কেমন লাগে। সাংহাই হংকিয়াও রেলওয়ে স্টেশন থেকে চীনের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চেপে রাজধানী বেজিংয়ে যাব, আর তারপর ইনশাল্লাহ বিখ্যাত বেজিং অ্যাক্রোবেটিক শো, থাকবো মেট্রো পার্ক, লিডো 4 স্টার হোটেল, আর ঘুরে আসব বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মুতিয়ানু গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীরের সবচেয়ে সুন্দর এবং শান্ত হলো গ্রেট ওয়াল। তাহলে চলুন চীনের ইতিহাসে একটি অ্যাডভেঞ্চার যাত্রা শুরু করা যাক। হংকিয়াও রেলওয়ে স্টেশন, এটি সাংহাইয়ের একটি প্রধান এবং পূর্ব চীনের বৃহত্তম ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যা মূলত হাই স্পিড জি এবং ডি সিরিজের ট্রেনগুলির জন্য ব্যবহৃত হয়। এটি হংকিয়াও কম্প্রিহেনসিভ ট্রান্সপোর্টেশন হাব এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। এটি বেজিং সাংহাই হাই স্পিড রেলওয়ে, সাংহাই হানজাও হাই স্পিড রেলওয়ে, সাংহাই কুনমিং হাই স্পিড রেলওয়ে এবং সাংহাই উহান হাই স্পিড রেলওয়ে সহ চীনের বিভিন্ন প্রধান স্টেটগুলোতে হাই স্পিড ট্রেন চলাচল করে। সাংহাই থেকে বেজিং পর্যন্ত রেলপথে দূরত্ব প্রায় 1318 কিলোমিটার, যা 819 মাইল। দ্রুততম ট্রেনগুলির সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। অন্যান্য জি ট্রেনগুলিও গন্তব্যে পৌঁছাতে সাধারণত 5 ঘন্টা 30 মিনিট থেকে 6 ঘন্টা 45 মিনিট সময় নেয়, কারণ এগুলো মাঝখানে কয়েকটি স্টেশন থামে। আমাদের ট্রেনটি থামবে না। আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 660 RMB। তো যা হোক, সাংহাই থেকে বেশিরভাগ ট্রেন সাংহাই হংকিয়াও রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। লাগেজ রাখার জন্য বেশ ভালো সুবিধা আছে। আমরা উপরে এবং নিচে সব জায়গায় লাগেজ রেখেছি। আমরা টোটাল 65 জন মিলে সাংহাই থেকে বেজিং যাচ্ছি এবং ট্যুরে সবাই অমায়িক, ভদ্র, সবার সাথে এখন সাংহাইতে তেমন পরিচয় না হলেও এখন মোটামুটি সবার সাথে পরিচয় হয়েছে। খুবই ভাল লাগছে এখন। তো যাক, প্রধানত জি সিরিজ ট্রেন চলে। কিছু ডি সিরিজ স্লিপার ও ট্রেন আছে যা রাতে যাত্রা করে। সর্বোচ্চ গতি হলো এই রুটে ট্রেনগুলি, বিশেষ করে ফুজিংহাও সর্বোচ্চ 350 কিলোমিটার গতিতে চলে। এই রুটে প্রতিদিন 40টিরও বেশি হাই স্পিড ট্রেন চলাচল করে। ট্রেনগুলি সাধারণত সকাল 6টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ছাড়ে। চীনে হাই স্পিড ট্রেনের সাধারণত যাত্রা 30 দিন আগে থেকেই বুক করা যায়। বিদেশি পর্যটকদের জন্য টিকিট কেনার সময় পাসপোর্ট প্রয়োজন হয়। টিকিট অফিস স্বয়ংক্রিয় টিকিট মেশিনে বা অনলাইনে বুকিং প্ল্যাটফর্ম যেমন trip.com, ক্লক বা চীনা রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমাদের ট্রেনের স্পিড বেশ ভালো গতিতে চলছে। ঘন্টায় 310 কিলোমিটার থেকে আরম্ভ করে 340, 42, 45 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে ট্রেন। আমরা সাধারণত টিকিটের প্রাইস হলো সেকেন্ড ক্লাস 553 থেকে 662 RMB। আমাদের ট্রেনের টিকিটের প্রাইস পড়েছে 662 RMB এবং ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিটের প্রাইস হলো 930 থেকে 1060 RMB। আর বিজনেস ক্লাসের টিকিটের দাম হলো 1750 থেকে 2320 RMB পর্যন্ত। যদিও এই মূল্যগুলি উঠানামা করে, বর্তমান হারের ভিত্তিতে কিছুটা পরিবর্তন হতে পারে। টিকিট কেনার আগে অবশ্যই সঠিক মূল্য প্রাপ্যতা যাচাই করে নেবেন। হাই স্পিড ট্রেনগুলিতে সাধারণত 3টি প্রধান ক্লাস থাকে।
তিনটির প্রাইস বললাম আমি। আমরা টোটাল 65 জন, তার মধ্যে কোম্পানির ট্রাভেল এজেন্ট এবং কোম্পানির 5 জন আছে, কোম্পানির এমডি সহ। তো যা হোক, আমার মনে হচ্ছে চারিদিকের এত বড় বড় বিল্ডিং দেখে বা একটু পর পর এতগুলো বিল্ডিং একসাথে, কারণ প্রতিটি জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানে যারা ছোট লেভেল থেকে শুরু করে বড় লেভেল পর্যন্ত যারা জব করে তাদের জন্য সম্ভবত চায়না সরকার বাসা, বাজার ঘাট, বাচ্চাদের খেলাধুলার জায়গা, শপিং প্লেস ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন যাতে অন্য জায়গায় যেতে না হয়। সব জায়গায় শহরতলির মতো সাজিয়ে রেখেছেন। এক একটি বিল্ডিং কমপক্ষে 25 থেকে 30 তলা বা আরও বেশি হবে। আমি বিভিন্ন দেশে এরকম দেখেছি, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যেমন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে সুইডেন, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে এই একই অবস্থা সাজিয়ে রেখেছে, কারণ ওনারা এক স্টেট থেকে অন্য স্টেটে যেন না যায়, সেই জন্য সে দেশের সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আসলে এত সুন্দর জায়গা যেটা বলার মতন না, এবং ট্রেন থেকে দেখা যাচ্ছে চারিদিকে এত সুন্দর, আমার কাছে কল্পনার বাইরে লাগছে। কারণ পৃথিবীর অনেকগুলো দেশে আমি ঘুরেছি, এত সুন্দর সবুজ ক্ষেত খামার, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দরভাবে কনস্ট্রাকশন করেছেন যেটা বলা বাহুল্য। আপনারা নিজের থেকে ধারণা করে নিতে পারছেন। খাবার ও পানীয় জন্য ডাইনিং কারে আসলাম। প্রতিটি হাই স্পিড ট্রেনে একটি ডাইনিং কার থাকে, যেখানে চাইনিজ স্টাইলে খাবার, স্ন্যাক্স, ফলমূল এবং পানীয় বিক্রি হয়। ট্রেনে কর্মীরা নিয়মিত ট্রলিতে করে প্যাক করা খাবার, স্ন্যাক্স, ফলের বাক্স এবং পানীয় নিয়ে বগির মধ্যে আসা যাওয়া করে। কোচের শেষে একটি করে ওয়াটার ডিসপেন্সার থাকে বা আছে, যেখানে যাত্রীরা তাদের নিজস্ব কাপ বা বোতলের জন্য বিনামূল্যে ফোটানো গরম জল নিতে পারে। কিছু রুটে যাত্রীরা চাইনিজ অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে বাইরে রেস্তোরাঁ থেকেও খাবার অর্ডার করতে পারেন, যা ট্রেন স্টেশন আসার পর আপনার আসনে পৌঁছে দেওয়া হয়। বিজনেস ক্লাসের যাত্রীরা সাধারণত ভ্রমণের সময় বিনামূল্যে স্ন্যাক্স, পানীয় এবং নির্দিষ্ট খাবার পেয়ে থাকেন। ছোট ব্যাগ বা সুটকেসের জন্য আসনের উপরে লাগেজের ব্যবস্থা আছে। প্রতিটি কোচের সংযোগস্থলে বড় বড় বা ভারী সুটকেস রাখার জন্য নির্দিষ্ট জায়গা বা লকার আছে। হাই স্পিড ট্রেনগুলিতে সাধারণত ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এবং কিছু ক্ষেত্রে স্কোয়ার টয়লেট উভয় থাকে। ট্রেনগুলি সাধারণত বেশ আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। কিছু ট্রেনে অক্ষম যাত্রীদের জন্য বা শিশু ডাইপার পরিবর্তনের জন্য বিশেষ টয়লেটেরও ব্যবস্থা আছে। অনেক আধুনিক হাই স্পিড ট্রেনে, বিশেষ করে ফুজিং হাও ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা উপলব্ধ করা হয়। কিছু কোচে বিনামূল্যের জন্য এলসিডি টেলিভিশন সেট থাকে। সমস্ত কোচেই আরামদায়ক তাপমাত্রা বজায় রাখার জন্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থা রয়েছে। আমরা এখন বেজিং সাউথ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। আমরা 10টায় রওনা দিয়েছি এবং 2-1 মিনিট আগে এসে পৌঁছেছে আমাদের ট্রেনটি। তো যাক, আমরা এখন দুপুরে খাবার খেয়ে আমরা আমাদের গাড়িতে উঠে যাব। আমাদের জন্য 2টি বাস অপেক্ষা করছে এবং মিস মে এবং মিস্টার জো ওনারাও অপেক্ষা করছেন এবং একটি ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। তো আমাদেরকে দুপুরে লাঞ্চ করার জন্য সময় দেওয়া হয়েছে। এখানে বেশ আন্তর্জাতিক মানে ফাস্টফুডের দোকান রয়েছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি এবং বার্গার কিং। এছাড়াও স্টারবাকস এবং বিভিন্ন বেকারি ও ড্রিঙ্কসের দোকান আছে। চীনা ফাস্টফুড ও লাঞ্চ অপশনও আছে, যেমন নুডলস, ডাম্পলিংস, রাইস মেনু সহ। আমরা ম্যাকডোনাল্ডসে আসলাম খাওয়ার জন্য এবং ম্যাকডোনাল্ডসে আমরা লাঞ্চ সারলাম।
আমরা যাত্রা শুরু করে দিয়েছি। প্রথমে আমরা যাব অ্যাক্রোবেটিক শো এট চাওয়াং থিয়েটার। আমরা সিডিবি দিয়ে এগিয়ে যাচ্ছি। মেয়ে আমাদের বলছে, আমাদের গাইড, সিডিবি হলো বেজিং এর এক ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা যেখানে আধুনিক জীবনযাত্রার সকল সুযোগ সুবিধা আছে। এখানে প্রচুর অফিস, আদালত, বিল্ডিং, 5 স্টার হোটেল, ফ্যাশন এবং ভোগ সাংস্কৃতিক কেন্দ্র আছে। এখানে চায়না ওয়ার্ল্ড মল, বেজিং এসকেপি, ইনথাই সেন্টার এবং ব্ল্যাক পার্ল রেস্তোরাঁ, ক্যাফে আছে। প্রতি বছর বিপুল সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন এবং ব্যবসায়িক প্রদর্শনীর আয়োজন করে। মিস মে বলছে, চীনের অ্যাক্রোবেটিক হলো একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প যা 2000 বছরের বেশি পুরানো। এটি দক্ষতা, নির্ভুলতা, ভারসাম্য এবং শারীরিক শক্তির এক অসাধারণ সংমিশ্রণ। এটি সাধারণত বেইজিং এ পর্যটকদের জন্য প্রথম পছন্দের একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা। চীনা অ্যাক্রোবেটিক্সকে বিশ্ব সেরা শিল্পের মধ্যে একটি রত্ন হিসেবে গণ্য করা হয়। এটি মার্শাল আর্ট, যোগ্য এবং বিভিন্ন স্টাইলের সমন্বয়ে গঠিত। এই শোগুলিতে শারীরিক কসরত, ডিগবাজি, সাইকেলে বা কাঁধে মানুষের ভারসাম্য রক্ষা, প্লেট স্পিনিং, জগলিং এবং মোটরসাইকেলের এক রোমাঞ্চকর পরিবেশনা হয়। যাক, আমরা একটু দেখতে থাকি, আপনারাও দেখুন। বাকি কথা আপনাদের সাথে পরে বলবো। বেইজিং এর বিখ্যাত বেশ কয়েকটি থিয়েটারের অ্যাক্রোবেটিক্স ট্রুপগুলো নিয়মিতভাবে পারফর্ম করে, যেমন চাওয়াং থিয়েটার যেটা আমরা দেখেছি, এটি বেইজিং এর সিডিবি এলাকায় অবস্থিত। তারপর রেড থিয়েটার, পূর্বে এটি লিজেন্ড অফ কুংফু শো এর জন্য বিখ্যাত ছিল, এবং তিয়ানদি থিয়েটার চীনের জাতীয় অ্যাক্রোবেটিক ট্রুপ এর পরিবেশনার জন্য এটি পরিচিত। সাধারণ সিট 350 থেকে 450 RMB। আমাদের সিটের প্রাইস এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ সব টিকিট ট্রাভেল এজেন্ট কেটেছে। তবে ভালো মধ্যম সিট ও ভিআইপি সিটের জন্য 460 RMB থেকে 780 RMB হতে পারে, কম বেশি। শো এর সাধারণত 90 মিনিট, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত চলে। বেশিরভাগ শো সন্ধ্যার সময় 6টা থেকে রাত 8টা 45 মিনিটের মধ্যে শুরু হয়। সাধারণ টিকিটের মূল্য নির্ভর করে আসনের অবস্থানের উপর। বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যায় এবং আগে থেকেই বুকিং করলে ডিসকাউন্টও পাওয়া যেতে পারে। আমরা এখন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম ডিনার করার জন্য। রেস্টুরেন্টটি জুসিকো এরিয়াতে অবস্থিত। আমাদের এখানে খাওয়ার জন্য বিভিন্ন আইটেম ছিল, যেমন পিকিং রোস্ট ডার্ক, বিখ্যাত খাবার, বাইরে ক্রিস্পি, ভেতরে নরম হাঁসের মাংস। তারপর ডার্ক স্যুপ, ডার্ক রোস্টের হাড় থেকে বানানো হালকা স্যুপ, মাংস বা ভেজিটেবল ফিলিং সহ সেদ্ধ ডাম্পলিং, হটপট উইথ মাটন। তারপর বেইজিং এর ঐতিহ্যবাহী নুডলস, পেস্ট ও পেঁয়াজ ও সস দিয়ে, শিম্প দিয়েছিল
বিফ দিয়েছিল, ফ্রাইড ভেজিটেবল, ব্রোকলি, বিনস, মাশরুম এক্সেট্রা। ভাত ছিল আঠালো জাতীয়। যাক, আমাদের খাবারগুলো চাইনিজ স্টাইলের খাবার। আমরা ইচ্ছা করে বলেছিলাম ট্রাভেল এজেন্টকে চাইনিজ স্টাইল ট্রাই করব, তাই এইসব খাবার খেয়েছিলাম। তবে আগের দিনের ডিনারগুলোর চেয়ে একটু কম স্বাদ পেয়েছি। পরে শুনেছি বা জেনেছি এখানে হালাল ফুডের রেস্টুরেন্ট আছে, খোঁজ করে নিতে হবে। ডিনার শেষ করে আমরা আবার সবাই মিলে চাওয়াং জেলার লিডো সিটি এলাকায় অবস্থিত মেট্রোপলিটন লিডো হোটেল বেইজিং, একটি সুপরিচিত 4 তারকা হোটেল, সেখানে যাচ্ছি আমরা। একসময় হলিডে ইন লিডো বেইজিং নামে পরিচিত ছিল এবং এটি একটি সমন্বিত কমপ্লেক্স যেখানে আবাসন, রেস্তোরাঁ, অ্যাপার্টমেন্ট, বিজনেস সেন্টার ও অন্যান্য সুবিধা রয়েছে। আমরা এখন যেখানে যাচ্ছি চাওয়াং জেলায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দূরত্ব 15 থেকে 17 কিলোমিটার এবং গাড়িতে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। আমরা এখন হোটেলে এসে পড়েছি। এই হোটেল থেকে বেইজিংয়ের বিখ্যাত সমসাময়িক শিল্পকলা কেন্দ্রটি হোটেল থেকে মাত্র 8-10 মিনিটের দূরত্বে অবস্থিত। চায়না ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার, এটিও হোটেলের খুবই কাছাকাছি অবস্থিত। হোটেলটিতে বিভিন্ন ধরনের কক্ষ ও স্যুট রয়েছে। এখানে রাতের বেলা অনেকে ডিনার করছে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, যদিও আমরা ডিনার করে এসেছি। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি। সম্ভবত এখানে বুফে খাচ্ছে ইনারা। কালকে ইনশাল্লাহ আমরা গ্রেট ওয়ালে যাব। হোটেলটিতে বিভিন্ন ধরনের কক্ষ স্যুট রয়েছে, যা অতিথি এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য আরামদায়ক থাকার পরিবেশ প্রদান করে। স্ট্যান্ডার্ড, কিং, টুইন রুম, এক্সিকিউটিভ রুম এবং বিভিন্ন ধরনের স্যুট আছে। অনেক স্যুটে রান্নাঘর এবং রান্নার সরঞ্জামও আছে। কক্ষের সুবিধাগুলো হলো এয়ার কন্ডিশন, বাথটব এবং শাওয়ার সহ ব্যক্তিগত বাথরুম, বিনামূল্যে তারযুক্ত ইন্টারনেট বা ওয়াইফাই, ইলেকট্রিক কেটল, মিনিবার ইত্যাদি। হোটেলটি তার অতিথিদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। ইনডোর এবং আউটডোর সুইমিং পুল, একটি সুসজ্জিত ফিটনেস সেন্টারও আছে। ডাইনিং, এখানে চীনা এবং পশ্চিমা উভয় প্রকার খাবারের জন্য একাধিক রেস্তোরাঁ ও বার রয়েছে এবং এখানে বিজনেস সেন্টার ও মিটিং সুবিধা আছে। কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। ট্যুর ডেস্ক এবং টিকিট সহায়তাও আছে। 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক এবং রুম সার্ভিস। অন্যান্যগুলোর মধ্যে হলো স্পা, ম্যাসাজ সুবিধা। চেক ইন দুপুর 2টা থেকে এবং চেক আউট সাধারণত দুপুর 12টার মধ্যে। এটি লিডো সিটি কমপ্লেক্সের একটি অংশ, যেখানে অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য পরিষেবা রয়েছে। হোটেলটি ভ্রমণের জন্য একটি আরামদায়ক ও সুবিধাজনক অবস্থানে আছে। ও আচ্ছা, আপনাদের হোটেল ভাড়াটা বলা হয় নাই। আমি মেট্রো পার্ক লিডো হোটেল বেইজিং আগোডাতে সার্চ করে দেখেছি 12 থেকে 13,000 টাকা পার নাইট উইথ ব্রেকফাস্ট। যাক, এখান থেকে আমরা ধরে নিতে পারি ভাড়া কত হতে পারে, যেহেতু আমরা লিস্ট এজেন্টের মাধ্যমে এসেছি। সকালে আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমেছি, ব্রেকফাস্ট করছি। একটু পর ব্রেকফাস্ট করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চার গ্রেট ওয়ালে চলে যাব ইনশাল্লাহ। তো আমরা প্রায় 65 জন এখানে ব্রেকফাস্ট করছি। সবাই এসে পড়েছে। ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম করেছে। কত রকমের আইটেমের নাম বলবো, আপনারা দেখতে থাকুন এবং একটু পর আমরা রওনা দিব। আমরা আমাদের সেই অ্যাডভেঞ্চার গ্রেট ওয়ালে রওনা দিয়ে দিলাম। বেইজিং এর অন্যতম সুন্দর এবং সুসংরক্ষিত অংশ হলো মতিয়ানু গ্রেট ওয়াল। এটি বেইজিং শহর থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর পূর্বে ওয়াইরু জেলায় অবস্থিত। গ্রেট ওয়াল অংশটি পর্যটকদের জন্য খুব জনপ্রিয়, কারণ এটি বেশ কিছু অনন্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত। গ্রেট ওয়াল তার চারপাশে নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত। প্রাচীরের প্রায় 96% এলাকা জুড়ে সবুজ গাছপালা এবং বনভূমি দেখতে পাবেন। বেইজিংয়ের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটক এই গ্রেট ওয়াল, যা পর্যটকদের শান্ত পরিবেশে প্রাচীরটি উপভোগ করার সুযোগ করে দেয়। এটি মিং রাজবংশের সময় তৈরি হওয়া প্রাচীরের অন্যতম সুসংরক্ষিত অংশ।
বিশেষ করে বসন্ত ও শরৎকালের সৌন্দর্য অতুলনীয়। মানে এপ্রিল থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, এই সময় আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে, তাই ভ্রমণের জন্য এটি একটি উপযুক্ত সেরা সময়। শরৎকালে চারপাশে গাছে হলুদ ও লাল পাতার সমারোহের দৃশ্য অসাধারণ হয়। দিনের শুরুর দিকে যখন তাপমাত্রা কম থাকে এবং ভিড়ও কম থাকে, তখন আরোহণ শুরু করা সবচেয়ে ভালো সময়। এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রেট ওয়ালে। আমরা এখন একটু ফটো সেশন করছি, কারণ একটি বড় গ্রুপ এসেছি, সেজন্য একটু আমাদেরকে 15-20 মিনিট সময় দেওয়া হয়েছে চারিদিকে দেখে একটু ছবি তোলার জন্য। আমরা সেলফি এবং যার যার মতন সবাই ছবি তোলার মধ্যে ব্যস্ত, এবং আমাদের ট্রাভেল এজেন্ট আগেই আমাদের টিকিট কেটে ফেলেছে। তো চারিদিকে সৌন্দর্য আমরা একটু উপভোগ করছি এবং আপনাদেরও দেখাচ্ছি। তারপর একটু পরে আমরা এখন রওনা দিয়ে দিব মতিয়ানু গ্রেট ওয়াল দেখার জন্য। মতিয়ানু গ্রেট ওয়ালে যাওয়ার জন্য সরাসরি বাস পরিষেবা আছে, তবে আমরা আমাদের ব্যক্তিগত দুটো বাস নিয়ে এসেছি। আমরা বেইজিং শহর থেকে সরাসরি মতিয়ানু পর্যন্ত অনেক পর্যটন শাটল পরিষেবা বাসগুলো হলো মু বাস, জেন বাস ইত্যাদি চলে। এগুলো সাধারণত ডংজিমান বা অন্যান্য মেট্রো স্টেশন থেকে ছেড়ে আসে। এটি সবচেয়ে সুবিধাজনক উপায়গুলোর মধ্যে একটি। তাছাড়াও পাবলিক বাস যেমন ডংজিমান বাস হাব থেকে বাস 916 এক্সপ্রেস ধরে হুয়াইয়া ইরু বেইদাজিয়ে স্টেশনে যাবেন। সেখান থেকে স্থানীয় বাস যেমন H7, H23, H24 এবং 35 পরিবর্তন করে মতিয়ানু প্রবেশদ্বার পৌঁছাতে হবে। দ্রুত এবং সহজে যাওয়ার জন্য ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করা যেতে পারে, ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। যাক, আমরা এখন আমাদের কেবল কারে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যদিও শাটল বাসে করে এসেছি, সেজন্য আলাদা চার্জ আছে। এখানে সবারই পাসপোর্ট লাগবে। আমরা পাসপোর্ট চেকিং করে ভিতরে ঢুকছি। সব জায়গাতে এখানে পাসপোর্ট লাগে। কেবল কার রাউন্ড ট্রিপের জন্য সম্ভবত 150 RMB শুনেছি আমাদের ট্রাভেল এজেন্ট থেকে, একটু কম বেশি হতে পারে। আমরা এখন আমাদের কেবল কারে উঠব, যদিও একটু ভয় লাগছে আমাদের। ভয় লাগার পরও আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দোয়া পড়ছি। আমরা মনে একটু ভয় আছে, বেশ দূরে। সবুজ অরণ্য দিয়ে আমরা চারিদিকে গাছপালা সবুজে ঘেরা এই বন জঙ্গলের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই গ্রেট ওয়াল প্রাচীরটি প্রায় 1400 বছরের পুরানো। এটি প্রথম 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে নর্দার্ন কিউ রাজবংশের সময় নির্মিত হয়। পরে মিং রাজবংশের শাসনামলে জেনারেল জুডা এর তত্ত্বাবধানে 1968 থেকে 1964 সালের মধ্যে প্রাচীরের ভিত্তির উপর এটিকে আরও মজবুতভাবে পুনর্নির্মাণ করা হয়। প্রাচীনকাল থেকে এটি উত্তর দিক থেকে আসা আক্রমণকারীদের বিরুদ্ধে রাজধানী বেইজিং এবং রাজকীয় সমাধিগুলিকে রক্ষা করার জন্য এটি কৌশলগত সামরিক প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। এটি মিং রাজবংশের সময় তৈরি হওয়া প্রাচীরের অন্যতম সংরক্ষিত অংশ। এটি 23 থেকে 28 ফুট উঁচু এবং চওড়া 13 থেকে 16 ফুট, যা গ্রানাইট পাথর দিয়ে তৈরি।
মতিয়ানুতে ওয়াচ টাওয়ারগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্ট, প্রায় 2250 মিটার 7380 ফুট মেরামত করা অংশে প্রায় 20-23টি ওয়াচ টাওয়ার রয়েছে। এই অংশের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীরের ভেতরে ও বাইরে উভয় দিকেই যুদ্ধক্ষেত্র রয়েছে, যা সৈন্যদেরকে দুই দিক থেকে সুরক্ষিত অবস্থায় তীর ছুটতে সহায়তা করত। মতিয়ানু পাসে একটি বিরল ত্রিভুজাকার গঠনের 3টি সংযুক্ত ওয়াচ টাওয়ার দেখা যায়, যা প্রাচীরের অন্যান্য অংশে সচরাচর দেখা যায় না। মতিয়ানুতে গ্রেট ওয়ালে আরোহণের জন্য একাধিক বিকল্প রয়েছে, যা এক পরিবার এবং সব বয়সের পর্যটকদের জন্য সুবিধাজনক করে তুলেছে। মতিয়ানু গ্রেট ওয়াল যাওয়ার জন্য সরাসরি আমরা কেবল কারে করে সোজা 14 নম্বর ওয়াচ টাওয়ারে নেমেছি এবং এখান থেকে প্রাচীরের ভিড়টা দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ পাহাড়। এই কারণে গ্রেট ওয়ালকে মোস্ট বিউটিফুল গ্রেট ওয়াল বলা হয়। আমরা 14 নম্বর থেকে 6 নম্বর ওয়াচ টাওয়ার পর্যন্ত হেঁটেছি। সবচেয়ে সহজ এবং পরিবার নিয়ে ঘোরার জন্য সেরা একটি জায়গা। প্রাচীরটা এত চওড়া যে হাঁটতে খুব আরাম লাগছে। আর আপনারা দেখুন এই ঘন ওয়াচ টাওয়ারগুলো গ্রেট ওয়ালের বিশেষত্ব। মতিয়ানু গ্রেট ওয়াল টাওয়ারের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। যদি আপনারা গ্রেট ওয়ালের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখতে চান, তাহলে গ্রেট ওয়াল সেরা পছন্দের একটি জিনিস। গ্রেট ওয়ালটি দেখে আমার এত ভালো লাগছে। ছোটবেলায় ক্লাস 3-4-এ আমরা পড়েছিলাম চীনের গ্রেট ওয়াল, আর সত্যি এখানে এসেছি। আজকের দিনটা একেবারেই স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমি আমার অনেক দিনের একটি পূর্ণতা পেলাম, আত্মতৃপ্তি পেলাম গ্রেট ওয়াল দেখে। এটা হলো গ্রেট ওয়ালের সবচেয়ে সুন্দর আর কম ভিড়যুক্ত অংশগুলোর একটি। এখান থেকে দূরে দূরে দেখা যায় পাহাড়ের উপর দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার দেওয়াল, যেন এক জীবন্ত ইতিহাস। চারপাশের সৌন্দর্য, সবুজ গাছপালা এবং বনভূমি রয়েছে, সত্যি এর সৌন্দর্য অতুলনীয়। উপরে উঠে বাতাসে দাঁড়িয়ে মনে হয় 1000 বছর আগের চীনা সৈন্যরা এখানেই পাহারা দিত। সত্যি এক অবিশ্বাস্য অনুভূতি।
আসলে পর্যটকদের জন্য একটি খুবই শান্ত পরিবেশ। আমরা মনের আত্মতৃপ্তি সহকারে প্রাচীরটি উপভোগ করছি এবং আপনারাও ইনশাল্লাহ আসবেন। হ্যালো বন্ধুরা, আমার ব্লগটি একটু বড় হচ্ছে। আসলে আমি সব কিছু আপনাদের না দেখিয়ে থাকতে পারছি না, সেজন্য একটু বেশি করে দেখাচ্ছি। আর যারা আমার আগের সাংহাই ব্লগটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের যদি এতক্ষণ দেখতে ইচ্ছা না করে তাহলে আপনারা স্কিপ করেও সামনে এগিয়ে যেতে পারেন। আশা করি আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাও ইনশাল্লাহ এসে দেখে যাবেন এই গ্রেট ওয়ালটি। দেখার মতন একটি জিনিস যেটা ভাষায় প্রকাশ করার না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত হাজার হাজার বছর আগেও কিভাবে এই প্রাচীরটি কিভাবে তৈরি করেছে, যা অকল্পনীয়, কল্পনাতীত। তো বন্ধুরা, আমরা এখন গ্রেট ওয়াল থেকে ফিরে যাচ্ছি, নিচে যাচ্ছি। আমরা খুবই সুন্দর একটি অনুভূতি নিয়ে নিচে নামলাম। কেবল কার থেকে নেমে শাটল বাসে করে মেন বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে আমাদের। যেতে 7 থেকে 8 মিনিট লাগে। মেন জায়গায় এসে পড়েছি আমরা, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। আমরা এখান থেকে কিছু দূর হেঁটে একটি রেস্টুরেন্টে আসলাম বার্গার কিং লাঞ্চ করার জন্য। তারপর আমরা এখন লাঞ্চ করে রওনা দিব। বন্ধুরা, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো কাজে আসে তাহলে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ পরের ব্লগটি দেখার জন্য যেন নোটিফিকেশন আসে আপনাদের কাছে। এই চ্যানেলে সবসময় এমন ট্রাভেল গাইড এবং ব্লগ নিয়ে আসি যা আপনাদের পরবর্তী ভ্রমণকে আরো সহজ ও দারুণ করে তুলবে। শুধু ভ্রমণ করতে হবে তা না, ওই সমস্ত দেশের ইতিহাস, অর্থনৈতিক অবস্থা, কালচার এবং অন্যান্য আনুষঙ্গিক অবস্থা জানানোর চেষ্টা করি, যাতে আপনারা সময়ের অভাবে যেতে না পারলেও কিছু শিখতে বা দেখতে পারেন, যদি তা আপনাদের পরবর্তীতে কোনো কাজে দেয়। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, যা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এরপর আপনাদের পরের ব্লগে চীনের অ্যাডভেঞ্চার, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা শিলিঞ্জিয়া গ্লাস ব্রিজ, ফরবিটেন সিটি, থিয়ানমেন স্কোয়ার, প্যালেস, মিউজিয়াম এবং অন্যান্য টুরিস্ট প্লেস থাকছে। তবে সামনের ব্লগটিতে যে অ্যাডভেঞ্চার নিয়ে আসছি তা আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এত ভয় পেয়েছি আমি, যা না দেখলে অবশ্যই মিস করবেন। দেখা হবে সেখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।